মুর্শিদাবাদের সভা থেকে একেবারে নতুন দলের নাম ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি বলে তার নতুন দলের নাম জানালেন হুমায়ুন কবির এবং তারপর একেবারে এই সভা থেকে সরাসরি আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলকে শূন্য করার হুঙ্কার ছাড়লেন হুমায়ুন কবির। দেখুন, কিন্তু আমি চ্যালেঞ্জ করছি, আমি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়া ফুলের জিরো করব, জিরো করব, জিরো করব। আমি সংখ্যালঘুদেরও বলছি সিদ্ধান্ত নিন। বিজেপি আপনাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে টাকা দিয়ে। আমি পরিষ্কার বলছি, আপনারা নিজেরাও সংঘবদ্ধ হন। দল গড়েই পুরনো দলকে চ্যালেঞ্জ। তৃণমূল থেকে সাসপেন্ড করার দিনই ঘোষণা করেছিলেন নতুন দল গঠন করার, আর সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে সেই নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবির। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। আমার নেতা, তোমার নেতা, সবার নেতা হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির লেগে চলো। এদিনই প্রকাশ্যে এলো জনতা উন্নয়ন পার্টির ঝান্ডা, ইশতেহার, এমনকি বহু কেন্দ্রে প্রার্থীও ঘোষণা করে দিলেন হুমায়ুন কবির। আর নতুন দল গঠনের মঞ্চ থেকেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আজকে চ্যালেঞ্জ আমার, কোন শক্তি থাকলে মুর্শিদাবাদে আপনি খাতা খুলে দেখাবেন। হ্যাঁ মমতা ব্যানার্জি, আমাদেরকে আগামী জানুয়ারি মাসে আমি ব্রিগেড ময়দানে সভা করে দেখাবো। আমাদের রাজনৈতিক মৃত্যু ঘণ্টা সেদিন বাজিয়ে দিব কলকাতার ব্রিগেড। পারলে হুমায়ুন কবিরকে রূপে দেবা। আরশোলার যদি শখ হয় আমি নিজে পাখি হব, তো ভারতবর্ষে গণতন্ত্র আছে। আরশোলার ইচ্ছে হয়েছে, ডানা গজিয়েছে, তাই পাখি হবে। দিনের শেষে আরশোলাই থাকে। আরশোলার জন্য ওষুধ হচ্ছে হিট। তো বাংলার মানুষ হিট স্প্রে করবে। বাংলার মানুষ সাম্প্রদায়িক আরশোলাদের পছন্দ করে না। বাংলার মানুষ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি। মায়ের আশীর্বাদ নিয়ে এদিন শক্তিপুরের বাড়ি থেকে বেরোন হুমায়ুন কবির। নতুন দল করতে যাচ্ছেন, তার আগে তো দোয়া দরকার। মা তো পৃথিবীতে আমাদের নিয়ে এসছে, আলো দেখিয়েছে, তো সেই মায়ের দোয়া ছাড়া তো কোনো কিছু হয় না। বেলা 11:20 নাগাদ পৌঁছন মঞ্চে যাওয়ার আগেই তিনি জানিয়ে দেন জোড়া কেন্দ্রে লড়বেন নিজেই। আমি দুটো সিটে লড়বো, 70 রেজিনগর, 71 বেলডাঙ্গা। এদিন একাধিক কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টি বা জেইউপির প্রার্থীদের নামও ঘোষণা করেন হুমায়ুন কবির। 2016 সালে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন রানীনগরের চিকিৎসক হুমায়ুন কবির। এদিন হুমায়ুন কবির জানান তিনি এবার রানীনগর কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন। আরেক হুমায়ুন কবির লড়বেন ভগবান গোলায়। নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী দিনে। ওইদিন রহমান দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভায় আমাদের পার্টির হয়ে আগামী দিনে কনটেস্ট করবে। মালদা, বৈষ্ণবনগর, मुस्तेरा बीबी। जो तो गौर जाए तो बरसा है। वो कोई रास्ता में पागल भी एक पार्टी डिक्लेयर कर सकता है या 100 नाम डिक्लेयर कर सकता है। उसमें क्या है, साबित करना है। मैदान में आओ और जंग की मैदान में खेल के दिखाओ, क्योंकि बहुत जोर खेला होगा। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি ও সিপিএম। এই হুমায়ুন কবির কদিন আগে ফের স্বীকারও করেছেন যে 24-এর নির্বাচনে তৃণমূল হেরে যাচ্ছে, অতএব তার জন্য উনি বন্দোবস্ত করেছেন যাতে তৃণমূল জেতে। 1 বছর আগে তৃণমূলকে জেতাবার জন্য একেবারে বলিপ্রদত্ত ছিলেন পারলে প্রায়, আজকে তৃণমূলকে হারাবার জন্য বলিপ্রদত্ত পারলে প্রায়। এটা ধান্দাবাজির মনোভাবে চলা, এটা রাজনীতির মনোভাব নয়। সব মিলিয়ে হুমায়ুন কবিরের নতুন দল ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমার মনে পড়ে যাচ্ছে 1992 সালে তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের ময়দান থেকে বামেদের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন। এই একেবারে 92, আজকে 2025, মানে 33 বছর পর সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবেন বলে বেলডাঙ্গা থেকে হুঙ্কার ছাড়ছেন হুমায়ুন কবির, এমনকি শূন্য করে দেবেন তৃণমূলকে। আমার প্রশ্ন, বৈষ্ণবদার চিন্তা বা উদ্বেগ বাড়ছে কিনা? না, এগুলো হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনি ওই ব্রিগেডের মিটিংটা দেখান না, গতবারের বিধানসভার আগে যে ব্রিগেডের মিটিংয়ে যেখানে আব্বাস সিদ্দিকী অনেক বড় বড় কথা কপছেছিলেন,
আচ্ছা আমি শুধু বলুন তো, দর্শকদের স্মরণ করিয়ে দেবো, আমি বৈশা থেকেও নিশ্চয়ই স্মরণ করাতে হবে না যে 2024-এ তিনটেই আমার চাই মুর্শিদাবাদে, এর দায়িত্ব কিন্তু হুমায়ুন কবিরের হাতে দিয়েছিলেন মমতা একেবারে বাজে বন্দ্যোপাধ্যায়। কথা ও বলছে, ওর কোনো যোগ্যতা নেই, ও মমতা ব্যানার্জির ছবি আর সিম্বল ছাড়া নাড়াক, ওর যদি জমানার জব্দ না হয় তার পরের দিন আপনি একটা শো রাখবেন। এই দেখুন এইখানে দাঁড়িয়ে এই সমস্ত কথা, এইসব বুজরুকি ও দিতে পারে, ওর কিছু নেই। মমতা ব্যানার্জির দলে ছিল তখন, একবার বিজেপি থেকে 2019-এ ক্যান্ডিডেট হয়েছিল একটা লোক, প্রথমে কংগ্রেস, তারপর বিজেপি, তারপর তৃণমূল, তারপর অন্য পার্টি। একটা নীতিভিত্তিক লোক হলে এটা করতে পারে? ও নিজের ক্ষমতার জন্য ও বিজেপির সঙ্গে হাত মিলিয়ে স্যাবোটেজ করার লাইনে আছে, ভোট কাটুয়া হিসাবে করবার চেষ্টা করছে, তো বোঝাই যাচ্ছে ও তো এক্সপোজ। ও যে একজন এজেন্ট হিসাবে এখানে কাজ করছে, যে কাজটা মিমের নামে লোকে বলে, ওয়াসির নামে যেটা বলে, তাহলে আমি সেটাই তো- বলছি তাহলে তৃণমূল কংগ্রেস বহিষ্কার করছে না কেন, সাসপেন্ড করে রেখেছে? আরে ওকে গুরুত্ব দিয়ে লাভ আছে, ও এইখানে তারপরে আপনি দেখবেন না, আমি তো ওই আব্বাসেরটা বললাম, আপনি আর্কাইভ তো আপনাদের খুব স্ট্রং বলেন, আপনি দেখুন না ওই আব্বাসও কিন্তু ব্রিগেডে দাঁড়িয়ে বড় বড় 2021-এ কথা বলেছিল। আব্বাস তো তৃণমূল Last-এ কংগ্রেসের লোক একটা। ছিল না। আরে ও তো একটা সিট পেল। আমি বলছি আপনার দলের আব্বাসের দায়িত্ব তৃণমূল কংগ্রেস তো নিচ্ছে না, ও যা হুমায়ুন dialogue গুলো- কবিরকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন, বহিষ্কার আরে করেন ও নি যা কেন দল থেকে? ডায়লগ গুলো দিচ্ছে, এই ডায়লগ, ওইরকম ডায়লগ, ফ্যানাটিক কথাবার্তা, এই সমস্ত বলেও নিজেকে জাহির করার চেষ্টা করছে। ফাইনালি ও দেখবেন না কি অবস্থায়। বেশ আমি এখানে অভ্র সেনের কাছে আসবো, যে ভোট কাটাকাটির অঙ্ক বলছেন, আমি জানি না ভোট কাটাকাটির অঙ্কে একেবারে তৃণমূল কংগ্রেসের হিসেব, লাভটা কিন্তু একেবারে বিজেপির ঝুলিতেই যাচ্ছে। দেখুন, আপনি নিজে বললেন এই যে হুমায়ুন কবিরকে দল বহিষ্কার কিন্তু এখন অবধি করেনি তৃণমূল, নয় লোকটা নতুন দল খুলে ফেললো, তৃণমূল তাকে বহিষ্কার করতে পারেনি এখনো নাকি। আর যে সাসপেন্ডও করেছে, কোনো লেটার দেখতে পেয়েছেন কি আপনারা খালি মুখে বলছেন সাসপেন্ড হয়েছে, কোনো লেটার কিন্তু না, কিন্তু অভ্র তুমি আমাকে বলো, তৃণমূলের সংখ্যালঘু ভোটে যদি হুমায়ুন কবির ভাঙন ধরাতে পারেন, লাভ তো বিজেপির। হুমায়ুন কবির ভোট হবে, তারপর আবার দেখবেন জামাই আদরে গিয়ে তৃণমূলের কোলে গিয়ে বসে পড়েছে। নয়তো আমি একদম তথ্য তুলে ধরছি, 10টা পেন্ডিং কেস এগেনস্ট হুমায়ুন কবির। আর কি ধরনের অভিযোগ? রায়োটিং, অ্যাটেম্পট টু মার্ডার, অ্যাবডাকশন, কিডন্যাপিং, হেন কোনো ধারা নেই যেগুলো বাদ। কিন্তু তা সত্ত্বেও এই তৃণমূলের সরকার, এই তৃণমূলের পুলিশ, এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কেসেও কিন্তু হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করার সাহস দেখাননি। কেন দেখাননি, এই প্রশ্নের উত্তর কিন্তু তৃণমূলকে দিতে হবে। আর আমি বলছি, উনি খুব উদ্যত হয়েছেন বাবরি মসজিদ করবেন। বাবর নামায়, বাবরের যেটা অটোবায়োগ্রাফি, সেখানে পরিষ্কার লেখা আছে কে বাবর। বাবর হচ্ছে এমন একজন রাজা ছিলেন, রাজা মানে মুঘল রাজা ছিলেন, যিনি আমাদের দেশের যারা ইন্ডিজিনাস রাজা তাদেরকে মেরেছেন, আমাদের দেশের মানুষকে মেরেছেন, এবং যখন উনি যুদ্ধে যেতেন মানুষ মেরে তাদের খুলিগুলো স্তূপাকৃতি করে উনি রেখে দিতেন ভয় সঞ্চার করার জন্য। না, অবশ্যই আমি বলছি পড়িনি। একাধিক মন্দির ধ্বংস করেছে এই বাবর নামক লোকটি। তারপর তার নামে মসজিদ কেন ভাই? হুমায়ুনের নামে, নিজের নামে মসজিদ করতে পারতো, আমাদের ফিরাদ আজমের নামে মসজিদ করতে পারতো, অন্য জাকুজির নামে মসজিদ করতে পারতো, বাবরের নামেই মসজিদ কেন? সবটা বুঝলাম, কিন্তু যেটা অভ্র আপনার প্রশ্নের উত্তর দিল না, সেটা হচ্ছে ভোট কাটাকাটির অঙ্কে বিজেপি সত্যিই কোনো সিলভার লাইন দেখতে পাচ্ছে কিনা। আমি এখানে যেহেতু একেবারে ভোট কাটাকাটির অঙ্ক সামনে আসছে বিভিন্ন আলোচনা চর্চার মধ্যে দিয়ে, এইখানে হুমায়ুন কবির কি বলছেন একবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য শোনা। 2009 সালের পর 2011 সালে মুখ থুবড়ে পড়লো সিপিএম। হুমায়ুন কবির বলছেন তাদের তখন আসন সংখ্যা ছিল 235, আপনার তো আছে 220, তুড়ি মেরে উড়িয়ে দেব। শুনুন কি বলেছেন হুমায়ুন কবির। 2009-এর পরে 2011 মুখ থুবড়ে পড়লো 34-এর বামপন্থী সরকার। তাদের স্ট্রেংথ কত ছিল? 235। আপনার কত আছে? এধার ওধার ভাঙিয়ে এনে 220। এই 220-কে তুড়ি মেরে উড়াবো, 220-কে তুড়ি মেরে উড়াবো। বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া। আরে 2,82,000 মুসলমান ভোট আছে, 2,82,000-এর মধ্যে ধরে নেন 2,30,000 মানুষ ভোট দিতে যাবে। 30,000 পাতাখোর আছে, 30,000 পাতাখোর আছে, তাদেরও ভাবতে 2 লক্ষ ভোট, 1,60,000 যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে, আপনার সরকার চিৎপটাং হয়ে ওই ভাঙিয়ে। আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কষে চলে, একদম অঙ্ক কষে মেপে চুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে।
না, আমার এটা খুব কৌতূহলের প্রশ্ন। দেখুন, মুর্শিদাবাদের রাজনীতিতে নিঃসন্দেহে একটা নির্ণায়ক ফ্যাক্টর হতে পারেন হুমায়ুন কবির, কিন্তু রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব রাজগোপালবাবু তার থাকতে পারে? আমি বলছি, এগুলো কি কথার কথা যে তুড়ি মেরে 220-কে উড়িয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেবো, শূন্য করে দেবো তৃণমূলকে, আমি কিং মেকার হব, আমাকে ছাড়া মুখ্যমন্ত্রী হওয়া যাবে না, এটা কি মুখের কথা, নাকি একেবারে ভোট কাটাকাটির অঙ্কে এই কথা হুমায়ুন কবির বলছেন, নাকি এর নেপথ্যে বড় কোনো অঙ্ক কাজ করছে? না দেখুন, খুব পরিষ্কার, যখন উনি বলছেন তখন জনতার উল্লাস দেখেছেন। মানে যে জনতা ওখানে গেছে তারা তো বিজেপি পাঠায়নি না, হিন্দু লোকেরা গেছে বলে তো যাবার কথা নয় না। বাবরি নামে যাদের মসজিদ করছে তারা তো অব্র জানালো তাদের কি ধরনের স্ট্যান্ড। যে উল্লাস তৃণমূলের বিরুদ্ধে যখনই বলছে, উল্লাসটা আপনি দেখুন, এইটা কিন্তু মুর্শিদাবাদের মুসলমানদের মধ্যে আমরা কোনোদিন দেখিনি। একটা কিন্তু উনি কিন্তু যে করেই হোক একটা পরিবর্তনের চিন্তাভাবনা নিয়ে এসেছে। এইটা তো টাকা, কেউ যদি বলে টাকা পয়সা দিয়ে, আমি এটা মনে করি না যে টাকা পয়সা দিয়ে সব কিছু করা যায়। হ্যাঁ, হয়তো একটা স্টেজে যখন কেউ এগিয়ে যাচ্ছে তাকে টাকা পয়সা দিয়ে লোকিয়ে করে। বাংলাদেশের অ্যান্টি রিজার্ভেশন মুভমেন্ট যখন ভালো ফর্মে গেল, অনেকে আইএসআই ঢুকে পড়লো টাকা পয়সা দিয়ে, সে আমরা সবাই জানি। কিন্তু এই যে নতুন দিন, এই যে গোড়ার দিকের এত মানুষকে জড়ো করেছে, একটা কিন্তু কোথাও ক্ষোভ আছে যেটা হয়তো অনেকে বুঝতে পারছে না। যে আমরা রাজেন্দ্র সাচার কমিটি যখন রিপোর্ট পড়লাম, তখন আমরা বুঝতে পারলাম মুসলমানদেরকে বঞ্চনাই করা হয়েছে। সেটা হচ্ছে অনেক আগেকার, তৃণমূল আসার আগেকার, কিন্তু সেখান থেকে খুব একটা পরিবর্তন হয়নি। মুসলমানদেরকে কিন্তু সে যে ধরনের তাদের যে অধিকার দেওয়া দরকার ছিল, শিক্ষার প্রসার ঘটানোর দরকার ছিল, সেগুলো কিন্তু কিছুই ঘটে। সরকারি চাকরিতে যে তিমিরে ছিল সেখানেই রয়ে গেছে। এই জায়গায় মানুষের তো খুব নিশ্চিন্ত হয়েছিল। এই যে মানুষ যে আর উল্লাসে ফেটে উঠছে তখন সরকার বিরোধী বক্তব্য, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা কোথাও যন্ত্রণা আছে। একেবারে এই ক্ষোভ এবং যন্ত্রণাকে কি নির্বাচনের ক্ষেত্রে হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চাইছেন হুমায়ুন কবির, এবং সেই জন্য তিনি এতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলছেন এবং তৃণমূলকে শূন্য করার কথা বলছেন? কিন্তু যেহেতু ক্ষোভের কথা হলো, আমি এইখানে একবার দেখাতে চাইবো যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য নেত্রী হিসেবে সার্টিফিকেট দিচ্ছেন হুমায়ুন কবির, কিন্তু বলছেন যে 15 বছরের ব্যবধানে বদলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ক্ষমতায় বসে ও আজ থেকে 15 বছর আগের মমতা ব্যানার্জি আর বর্তমান মমতা ব্যানার্জি আকাশ পাতাল পার্থক্য দেখা দিচ্ছে। তৃণমূল মহলে আলোচনা হতো যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ঘনিষ্ঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার সত্যি সব কন্যার আছে, কারণ একটা ট্যালেন্ট ছেলে, রাজনীতি করতে পারবে, আগামী দিনে যোগ্য রাজনীতি হয়ে ওঠার সম্ভাবনা আছে। দেখুন, একেবারে এই যে সাফল্য তিনি পাবেন হুমায়ুন কবির তার দলকে নিয়ে, এর পেছনে জোট রাজনীতি কতটা বড় ফ্যাক্টর, নিঃসন্দেহে শতরূপ ঘোষ হয়তো তার উত্তর দিতে পারবে। তার কারণ ওপেন ইনভিটেশন টু অল করে রেখেছেন। আমরা জানি না যে মোহাম্মদ সেলিমের সঙ্গে কতবার হুমায়ুন কবিরের কথা হয়েছে, নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা হয়েছে। একেবারে এইরকম কোনো জোটের দিকে কি 2026-এ তোমরা যাওয়ার ভাবনা চিন্তা করছো? দেখুন, হুমায়ুন কবির এখনও খাতায় কলমে তৃণমূলের এমএলএ, এর আগে তৃণমূলের মন্ত্রী ছিলেন। হুমায়ুন কবির এর আগে অফিসিয়ালি বিজেপির প্রার্থী ছিলেন লোকসভা ভোটে। তা মোদির সাথে কতবার কথা হয়েছে, মমতা ব্যানার্জির সাথে কতবার কথা হয়েছে, সেই নিয়ে আলোচনা করুন। জীবনে তো উনি মোহাম্মদ সেলিমের দল করেননি, তো মোহাম্মদ সেলিমের সাথে কতবার কথা হলো তাই নিয়ে আগ্রহ দেখিয়ে কি হবে? অবশ্যই আগ্রহ, তার কারণ ইনভিটেশন একেবারে দিয়ে রেখেছেন তিনি। মোদির বিরোধিতা, মমতার বিরোধিতা প্রকাশ্য জনসভা থেকে করছেন। দেখুন, আমি তো এমনি উত্তর দেওয়ার কম সময় পাই, তার মধ্যে অর্ধেক সময় যদি প্রশ্ন করতেই নিয়ে নেন তাহলে কি করে চলবে? আমি জাস্ট কথাটাই বলে দিই। সেটা হচ্ছে, দেখুন, মানে যেরকম পুজোর আগে পাড়ায় অনেক নতুন রোলের দোকান খোলে, পুজোর পরে বেশিরভাগ দোকানে উঠে যায়, সেরকম ভোটের আগেও এরকম অনেক রাজনৈতিক দল খোলে। সাধারণভাবে বেশিরভাগই ভোটের পরে গুটিয়ে যায়। এই দলের ভবিষ্যৎ কী হবে না হবে সেটা সময় বলবে। কিন্তু আমি হ্যাভিং সেড দ্যাট, আমি একটা কথা বলছি। দেখুন, মুশকিলটা কি, 2011-এ তো আমরা হেরে গেছিলাম, কিন্তু নিশ্চয়ই স্বীকার করবেন 2011-এ বামফ্রন্টের ওই হেরে যাওয়ার ভোটেও কটা মন্দির হবে, কটা মসজিদ হবে, ওইটা ইস্যু ছিল না। রাজাগোপালবাবু এখানে সাচার কমিটির কথা বললেন, সাচার কমিটিতেও মুসলমান সম্প্রদায়ের মানুষের সরকারি চাকরি ইত্যাদি নিয়ে কথা হয়েছে। কোথায় মসজিদ হবে, কোথায় মন্দির হবে, এইটা বামফ্রন্ট সরকারের সময় কখনো রাজনীতির বিষয় হয়নি। আজকে মুশকিলটা হচ্ছে, যে যাই বলি না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টাকায় মন্দির বানিয়ে রাজনীতিতে এই প্রশ্নটা করার জায়গা করে দিয়েছেন যে তুমি যদি সরকারের টাকায় মন্দির বানাতে পারো তাহলে আমি সাধারণ মানুষের টাকায় মসজিদ বানাতে পারবো না কেন? এই প্রশ্নটা করার জায়গা করে দিয়েছেন যে একটা লোক যখন দাঁড়িয়ে বলবে আমি 70%, আমি 30% লোককে, হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, যেহেতু আমরা 70% আছি মুর্শিদাবাদের 30%কে কেটে ভাসিয়ে দেবো, তখন তুমি তাকে সাসপেন্ড করবে না, একটা ভৎসনা পর্যন্ত করবে না। এদিকে যখন সে দাঁড়িয়ে একটা মসজিদ করার কথা ঘোষণা করবে, কারুর জমি দখল করে করছে না, কারুর মন্দির ভেঙে করছে না, জনগণের টাকা তুলে সে মসজিদ বানায় বলছে,
তখন তুমি তাকে সাসপেন্ড করে দিচ্ছ। এই প্রশ্নটা আজকে আসতো না রাজনীতিতে যদি না মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সরকারের টাকায় জগন্নাথ মন্দির, ওখানে সরকারের টাকায় মহাকাল মন্দির একদিকে করব, অপরদিকে পশ্চিমবাংলায় SIR করে দেবো, পশ্চিমবাংলায় ঘুরপথে ওয়াকফকে চালু করে দেবো, মানুষকে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে দেবো না, ওয়াকফ চালু করে দেবো পশ্চিমবাংলায় ঘুরপথে CAA করার ব্যবস্থা করে দেবো যদি না করতেন। তাই আমি উত্তরকালের কাছে এই প্রশ্নটা আমাদের থাকলো যে আলটিমেটলি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসে গত 15 বছরে রাজনীতির যে আলোচনার বিষয় হয়ে গেল, পাল্টে গেল, এই জমিতে কারখানা হবে নাকি ওই জমিতে, এই নিয়ে তর্ক হতো। এখন তর্ক হয় এই মন্ত্রীটা জেলে যাবে নাকি ওই মন্ত্রীটা, এই জমিতে মন্দির হবে নাকি ওই জমিতে মসজিদ হবে। সুতরাং এই যে আলোচনার বিষয়টা হয়ে গেল, এতে পশ্চিমবাংলার কোন মানুষটার উপকার হলো? বামপন্থীরা পশ্চিমবাংলায় দুর্বল হওয়ার ফলে, এইটা আমরা জানতে। বেশ 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 আমি এইখানে একবার দর্শকদের দেখাতে চাইবো যে একেবারে শুভেন্দু অধিকারীর করা একটা মন্তব্য জানিয়ে আজকে রীতিমতন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা থেকে হুমায়ুন কবির, যখন তিনি বলছেন যে বিরোধী দলনেতা থেকে চ্যালেঞ্জ করছি 200টি আসনে লড়লে 100টিতে জিতবো। আমি পরপর আপনাদের দেখাবো ঠিক কিভাবে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারীকে হুমায়ুন কবির। উত্তরে শুভেন্দু অধিকারী বা কি বললেন আজকে দেখুন পরপর। আপনি যখন বলছেন যে যে কটা মুসলিম MLA জিতে আসবে 26-এ তাদের চ্যাংদোলা করে আপনি নাকি রাস্তায় ফেলবেন, আমিও লিডার অফ দ্য অপোজিশনকে চ্যালেঞ্জ করছি, আমরা জিতে যাব এবং অধিকাংশই আমার দলে যদি 200টা সিটে লড়ি 100টা সিট গ্যারেন্টি দিতে যাব। সেখানে হয়তো 70 মুসলিম থাকবে, 30টাও হিন্দু থাকবে। আপনার বাবা শিশির বাবুর ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখবো আপনি কত বড় পালোয়ান বাংলার মেদিনীপুরের ছেলে, আমিও মুর্শিদাবাদের ছেলে। রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। আমি বলেছিলাম হিন্দুরা যেভাবে মমতা এবং তার পুলিশের দ্বারা অত্যাচারিত, হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, কোনো হিন্দু এলাকা থেকে তৃণমূলের প্রতিনিধি আগামী বিধানসভায় আসবে না। আমি যদি যা বলে থাকি সেটা তৃণমূলের মুসলিম নেতাদের উদ্দেশ্য করে বলেছি। সমগ্র মুসলিম কমিউনিটি বা নৌসাদ বা এখন সদ্য নিজেকে তৃণমূল ছেড়েছে বলে বলা হুমায়ুন কবিরদেরকে আমি বলিনি। এখন এই বিতর্কটা তৈরি হলো কোত্থেকে, ঠিক কি বলেছিলেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে সেদিন শুভেন্দু অধিকারী? মনে করাবো আপনাদের। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান MLA জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। আমি অব্রর কাছে আসবো যে ফ্যাক্ট ইজ দ্যাট যে মুসলিম বিধায়ক নিয়ে তার করা মন্তব্য, সংখ্যালঘু বিধায়কদের নিয়ে করা মন্তব্যের জন্য শুভেন্দু অধিকারীকে আজকে ব্যাখ্যা দিতে হলো। অব্র, দেখুন, আমরা যা করি আমরা একদম ওপেনলি বলে করি, আমাদের কোনো ঝোপের পেছনে ফোনে আলাপ করব, প্রেম আলাপ করব, তারপর সেটা অস্বীকার করে যাব, এই ধরনের বামপন্থীদের মতো রাজনীতি তো আমরা করি না। আমাদের স্ট্যান্ড একদম ক্লিয়ার। আমি বলছি যে ব্যাখ্যা উনি দিয়েছেন, ব্যাখ্যা দেওয়াটার প্রয়োজন কেন বলুন তো? কারণ ইসলামিক র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে আমরা প্রথম থেকে বিজেপির মুখ্যমন্ত্রী রাজ্য সরকার, আমাকে বলতে দিন, রাজ্য সরকার মুখ্যমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রী হন না, তাহলে আমি বলছি ব্যাখ্যা দিতে হলো কিনা বলতে তো দিন দাদা। রাজ্য সরকার 10,000 খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে। কোন খারিজি মাদ্রাসা? যেই খারিজি মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। বলেছে স্কলারশিপ দেবে, ট্যাব দেবে এবং তার সঙ্গে সাইকেল দেবে, মানে স্কলারশিপ দিয়ে জঙ্গি আমাদের রাজ্যে তৈরি হচ্ছে। খালি তাই নয়, এবিটির জঙ্গি এই তৃণমূলের আমলে তৃণমূলের লোকের হেল্প নিয়ে এখানকার ভোট দিয়ে তারপর চলে গেছে। খালি তাই নয়, বাংলাদেশি লাভলি খাতুন সে ভোটে দাঁড়িয়েছে তৃণমূলের টিকিটে। এগুলো কি আপনি অস্বীকার করতে পারবেন? এগুলো কি অস্বীকার করতে পারবেন? আপনি কি অস্বীকার করতে পারবেন যে ওয়াকফ অ্যাক্ট নিয়ে এই তৃণমূলের মুসলমান নেতাদের কি বক্তব্য ছিল? তাই আমাদের বক্তব্য একদম ক্লিয়ার। বেশ, আমি সব বুঝলাম। আমি এবার শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো ভিড়ের প্রসঙ্গে। একটা ভিড় যেটা দেখা গেছিল শীর্ষেন্দুদা, যে বাবরি মসজিদের শিলান্যাসের দিন বা পরে যেদিন নমাজ পাঠ হলো সেখানে সেই দিন যে ভিড় দেখা গেছিল, আজকে কিন্তু সেই ভিড়টা দেখা গেল না। তার মানে ধর্মের ক্ষেত্রে যত মানুষ আছেন, এই রাজনীতির ক্ষেত্রে তত মানুষ নেই। সেই কারণেই কি বাবরি মসজিদকে নির্বাচনী এজেন্ডার মধ্যে একেবারে সামনের দিকে রাখছেন হুমায়ুন কবির? হ্যাঁ, ভারতীয় সংবিধানের 19(1) শীতে যে কোনো মানুষ রাজনৈতিক দল তৈরি করতে পারেন, উনি করতে পারেন। কিন্তু সত্যি দেখা গেল যে ধর্মে আছেন কিন্তু রাজনীতিতে নেই।
সব জায়গাতে মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বার হোক, কিন্তু এই জায়গাতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এইটা মানুষের কি হবে? এই চাহিদাগুলোর কি হবে? জনপ্রতিনিধি আমরা পাঠাবো ভোট দিয়ে, তারা শুধু মন্দির মসজিদের কথা বলবেন না, এটা হয় না। আজকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষ যেভাবে থাকবে, মানুষের চাহিদাগুলো মেটাতে হবে এই জনপ্রতিনিধিদের। তিনি এমএলএ হন, এমপি হন, কাউন্সিলর হোক, পঞ্চায়েত প্রধানই হোক, প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে। সেই জায়গাতে ভাবতে হবে যে আমরা তাই যে ভোট পেয়েছি, সেই ভোট পাওয়ার জায়গায় কি কি দিচ্ছি তাকে। ভোট পাওয়ার জায়গায় বলছেন, আমি বলছি তৃণমূলের ক্ষেত্রে মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোট ব্যাংক কেন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে নাকি? তার কারণ এক হচ্ছেন হুমায়ুন কবিরের আলাদা দল করে একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, পাশাপাশি দর্শকদের মনে রাখতে হবে শাহনাজ বেগমের কথা। এই দুদিন আগে শাহনাজ বেগম, যিনি মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে পদত্যাগ করেছেন, 2016 সালে কংগ্রেস শাসিত মুর্শিদাবাদ জেলা পরিষদকে পুরোপুরি তৃণমূলে কনভার্ট করার ক্ষেত্রে অন্যতম কাণ্ডারির ভূমিকা নিয়েছিলেন শাহনাজ বেগম, যিনি এখন কংগ্রেসে যোগ দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতের চিন্তার বিষয় কি যে সংখ্যালঘু ভোট ব্যাংকে অন্তত মুর্শিদাবাদে ধস নামছে আপনাদের? দেখুন, এই দুর্জনরা নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে, কিন্তু আপনাকে আমি পরিষ্কার আপনাদের চ্যানেলের আগেও বলেছি যে এদের কোনো বাজারের দাম নেই। মমতা ব্যানার্জির ছত্রছায়ায় এরা প্রার্থী হয়েছে, মমতা ব্যানার্জির ছবি, মমতা ব্যানার্জির সিম্বল দেখিয়ে জিতেছে। একবার যদি ওরা দাঁড়ায়, তখনই জমানার জব্দ হয়ে যায়। বিজেপি এটা টাকা দিয়ে চেষ্টা করছে, বিজেপি চেষ্টা করছে ভাগাভাগি করে দিতে, ওদের কিছু লাভ হবে না। আমরা এখানে দুর্গা পুজো করি, কালী পুজো করি, বড়দিন করি, ঈদ করি, চেষ্টা করে বিজেপি পারবে না। আমি একটা কথা বলছি, দেখুন পশ্চিমবাংলার মুসলমান সমাজের আজকে একটা ক্রাইসিসটা আপনি দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় 10,000-এর ওপর আনএডেড মাদ্রাসাকে উনি অ্যাফিলিয়েশন দিয়েছেন, একদম সত্যি কথা যেটা অব্র বলল। ঘটনাটা কি? এক সেকেন্ড, ঘটনাটা কি? অ্যাফিলিয়েশন দেওয়ার পরে না তার শিক্ষকদের মাইনে, না মিড ডে মিল, না অন্য কোনো একটা খরচার দায়িত্ব সরকার নিয়েছে, একটা কোনো কিছু না। এবার বাংলার একজন সাধারণ মুসলমানের জায়গা থেকে কি মাদ্রাসা ব্যবস্থার জায়গা থেকে ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মসাক্ষী এখন অ্যাফিলিয়েশন দিলেন, যে অ্যাফিলিয়েশন ধুয়ে জল খাওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নেই। মাঝখান থেকে কোনো দায়িত্ব নিলেন না, মাঝখান থেকে ওই অ্যাফিলিয়েশন কেন দিয়েছেন সেইটাকে দেখিয়ে বিজেপি এখানে তার গালাগাল দেওয়ার রাজনীতি করছে। এইটা আমি তোমায় বলছি না, আমি শেষ করে আমি তো মাঝখানে বলিনি, তো মাঝখানে বলিনি, তুমি প্লিজ এটা করো না, এর পরেও তো আলোচনা হবে। আমি আলোচনাটা করি। আমি যে কথাটা বলছি যে পশ্চিমবাংলাতে অ্যাফিলিয়েশন উনি দিলেন, অ্যাফিলিয়েশন দেওয়া বলতে আমরা কি বুঝি? এবার থেকে শিক্ষকদের মানেটা সরকার থেকে দেওয়া হবে, বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি, স্কুলে ইউনিফর্ম দেওয়া হবে, অন্য 5টা জিনিস দেওয়া হবে, কোনো কিচ্ছু দেওয়া হবে না। আগে যা ছিল তাই হবে ইন প্র্যাকটিস। মাঝখান থেকে কেন অ্যাফিলিয়েশন দিলে তাই বলে বিজেপি নিজের রাজনীতি করে উঠবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।